আজকে রিডিং এর শুরুতেই আমি আমার ভিশনটা শেয়ার করি। ভিশনটা হচ্ছে আপনার খুব খুব কাছের কেউ, খুব ক্লোজ কেউ, যাকে আপনার মনে হয় যে সে আপনার খুব শুভাকাঙ্ক্ষী, সে আপনার জন্য পারলে পরে প্রাণপাত করে দেবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সে হয়তো আপনাকে কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে, কোথাও আপনাকে ধ্বংস করে দিচ্ছে, কোথাও আপনার মেন্টাল যে একটা স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথটাকে কোথাও গিয়ে কমিয়ে দিচ্ছে, কোথাও গিয়ে হয়তো আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করছে যে আপনি ভাবতে বাধ্য হচ্ছেন যে আদৌ কি আমি এটা ঠিক করছিলাম, না না ওই বোধহয় ঠিক বলছে, আরে ও তো আমার ভালোর জন্যই সব কিছু করে, তাহলে কেন আমায় ভুল বলবে। কোথাও গিয়ে আপনার এই শুভাকাঙ্ক্ষী লোকটাকে নিয়ে কখনো মনে হয় যে না না এর সঙ্গে আমি আর চলতে পারবো না, আর এক মুহূর্তও না, কিন্তু পরক্ষণেই এমন কিছু একটা মেন্টাল সাইকোলজিতে আপনার ঘটে বা সে ঘটিয়ে দেয় যে আপনার মনে হয় না আপনি যদি এর থেকে সরে যেতেন তাহলেই ভুল করতেন, এবং পুনরায় পুনর্মূষিত ভব হয়ে সেই ব্যক্তির সঙ্গে মিশতে থাকেন যে ব্যক্তি ক্রমাগত আপনাকে এক কথায় বলতে গেলে স্লো পয়জনিং করছে। একে আমি ডিরেক্ট শত্রু বলবো না, কারণ শত্রুদেরও একটা সময় চিনে যাওয়া যায়, বা শত্রু চিনে গেলে পরে আমরা তাদের থেকে ডিটাচ হয়ে যাই, কিন্তু এটা এমন একটা ক্যাটাগরিক পার্সন যাদের থেকে আমরা ডিটাচ হই না, বরং আমরা নিজেদের থেকে নিজেদেরকে কন্টিনিউ ডিটাচ করে ফেলি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, দে আর দ্য টক্সিক পার্সন। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম টক্সিক পার্সন নিয়ে, কিন্তু তখন আমার কাছে ভিশনটা এভাবে ছিল না যেভাবে আমি আজকে শেয়ার করলাম। সো ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা আজকে আপনাদের সামনে চলে এসেছি। টক্সিক পার্সন তার কিছু বিশেষ বৈশিষ্ট্য যেটা রিডিং এর মাধ্যমে বেরোবে, যেটা আপনাদের সঙ্গে আপনাদের কারেন্ট ফিলিংস এর সঙ্গে এখন মিলবে, এবং এই পার্সনদের থেকে বিশেষভাবে সতর্ক হবেন। ঠিক আছে, এখানে আপনি কোনো রিজন খুঁজে পাবেন না, যে শত্রুর কাছে যেমন আপনি একটা রিজন খুঁজে পেয়ে যান এবং তার থেকে আপনি ডিটাচ হতে পারেন, তো এক্ষেত্রে আপনি রিজন খুঁজে পাবেন না। তো এটা আমার মানে ভিশন বলছে, যদি কোনো রিজন খুঁজে পাওয়া যায় রিডিং এর থ্রুতে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না খুঁজে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের খুব ট্যাকটিস নিয়ে এগোতে হবে। ঠিক আছে, তো যাই হোক চলে আসবো এবার রিডিং এ। রিডিং শুরুর আগে রোজকার নামচাটা একবার পড়ে দিই, সেটা হচ্ছে টাইমলেস রিডিং, যে কোনো মানুষের জন্য রিডিং, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিকেশন নেই, সমস্ত ধরনের মানুষ এই রিডিংটা দেখতে পারেন। যার যার কারেন্ট ফিলিংস এর সঙ্গে সরি যার যার কারেন্ট ফিলিংস এর সঙ্গে রিডিং এনার্জি যতটা সম্ভব ম্যাচ করবে, মানে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এবং যেটা মনে হবে না আমার এই মুহূর্তে ম্যাচ করছে না কিন্তু শুনতে ইন্টারেস্টিং লাগছে, তো সেটা শুনে রাখবেন। মানে আপনার মনে হচ্ছে যে না আমার এটা শোনা উচিত, আমার এটা শোনা উচিত, এরকম কোনো রকম ইচ্ছে যদি কাজ করে তাহলে পরে সেটা শুনে রাখবেন, পরবর্তীকালে হয়তো এটা আপনার কাজে লাগলেও লাগতে পারে। কারণ এখন আমরা খুব একটা বেশিক্ষণ কোনো একটা জিনিসের প্রতি মনোনিবেশ করে কেউই থাকতে পারি না, কেউই বলবো না, ম্যাক্সিমাম লোক থাকতে পারি না। তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় না আমি এটা শুনবো পুরোটা, বা আমার এখানে আরো কিছু জানার আছে বা আরো কিছু হয়তো জেনে রাখার আছে, তাহলে বুঝবেন এটা আপনার সিক্সথ সেন্স কথাটা বলছে, বা আপনার ইনার হার্ট থেকে ব্যাপারটা কথাটা উঠে আসছে যে এটা আমার জেনে রাখা দরকার, হয়তো ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে। কিন্তু বর্তমানে কারেন্ট ফিলিংস অনুযায়ী যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, মাথায় রাখতে পারেন পরবর্তীকালের জন্য। চলুন এবার রিডিং এ চলে আসি। তো আমি যেটা বলছিলাম যে ওম নমঃ শিবায়, আমাদের খুব ক্লোজ কেউ যাকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী বলে মনে করছি, তিনি না অনেকটা কিরকম ওই স্লো পয়জনিং হয় না, তো তিনি আমাদের জীবনে না ওই স্লো পয়জনিং এজেন্টের মতন কাজ করছেন। তো কিরকম মানে আমাদের নিজেদের
যে সাহসিকতা, সেই সাহসটাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছেন। আমার মনের মধ্যে যে মেন্টাল স্ট্রেংথটা, সেটাকে কমিয়ে দিচ্ছেন। এবার কিভাবে কি করছেন সেটাই আজকে জানবো, এবং সেগুলোই তাদের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যর দ্বারা আপনি বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বারংবার নিজেকে হেল্পলেস মনে করছেন, কিন্তু তারপরে আবার তার কাছেই ফিরে যাচ্ছেন, বিকজ সে মনে করে যে সে অল ইন অল, সে যা করে সে ঠিক করে। ফার্স্ট ক্যারেক্টার, সে মনে করে যে সে যা করছে সে সেটা ঠিক করছে এবং সবাই তার কথা শোনে। এটা আপনারও মনে হয় যে কই সবাই তো তার কথা শুনছে এবং সবারই তো, কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আমি হঠাৎ করে তার প্রতি কেন কোনো রকম ভুল ভাবছি, ঠিক আছে? তো এটা আপনার প্রথমত মনে হয়ে থাকে, এবং এই মনে করে আপনি যখন একবার বেরিয়ে আসতে যান, তার থেকে দ্বিগুণ আকর্ষণে তার কাছে আবার ফিরে যান, ঠিক আছে? তো তার মানে এই পার্সনের, যে পার্সনকে আমি এক কথায় বলবো টক্সিক পার্সন, এই পার্সনের মানসিক যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা অত্যন্ত বেশি, মানে অন্য কাউকে ডাউন করে দেওয়ার পক্ষে যথেষ্ট, অন্য যে কোনো কাউকে ডাউন করে দেওয়ার পক্ষে যথেষ্ট। মানে এনারা কি করেন, এনারা সবার সব কিছুতে যেহেতু নিজেকে একদমই ঠিক বলে মনে করেন, তো যে নিজেকে ঠিক বলে মনে করে সে বাকিদের মধ্যে অবশ্যই কি খুঁজে পাবে, ভুল, বাকিদের মধ্যে বিভিন্ন রকম খুঁত খুঁজে পাবে, ঠিক আছে? তো এনার প্রথম অভ্যাস হচ্ছে, প্রথম না, এনার একটা অভ্যাস হচ্ছে যে ইনি সবকিছুর মধ্যে না খুঁত ধরেন, মানে তিনি সবার সমালোচনা করেন, ঠিক আছে? এবার বলতে পারেন সমালোচনার এমন কি ব্যাপার, তো সব মানুষই করে থাকে, একদম। কিন্তু সব মানুষের, ওই যে কালকে একটা বলছিলাম যে জ্বর তো সবার হয়, জ্বর হলে কি সবাইকে হাসপাতালে দৌড়াতে হয় না, কিছু তো বিশেষত্ব থাকে। তো ইনার বিশেষত্ব হচ্ছে ইনি সবার খুঁত ধরেন কিন্তু নিজের খুঁতটা কখনোই ধরতে পারেন না। তো ইনি সবার সমালোচনা করেন, কিন্তু এমন ভাবেই সমালোচনা করেন যেন উনি কোনোদিনই এরকম ভুল কাজটা করতেই পারেন না, ঠিক আছে? উনি মানে কখনোই এরকম ধরনের কোনো কাজ যে হতে পারে, মানুষ যে এত বড় ভুল কি করে করতে পারে সেটা উনি জানেনই না, ঠিক আছে? উনি সবসময় আপনার কাজের মধ্যে ভুল ধরে বেড়ান, ইভেন আপনার কোনো ভালো কাজ হলেও সেটাতেও ভুল ধরে বেড়ান। আচ্ছা, ভুল তো আমাদের বাবা মারাও ধরতেন বা ধরেন, বা আমাদের বয়োজ্যেষ্ঠ জনরাও ধরেন, কেন না আরো পারফেক্ট হইতে তৈরি করার জন্য, কিন্তু ইনি কিন্তু সেটা করেন না। কারণ সমালোচনা করা, ভুল ধরা, এটা কিন্তু দুটো ওয়েতে হয়, দুটো কারণের জন্য হয়। একটা গঠনমূলক কারণ বা কনস্ট্রাকটিভ রিজন, আর একটা ফর ডিস্ট্রাকটিভ রিজন অর ভাঙনমূলকের জন্য। তো ইনারা যে সমালোচনাটা করেন তার দ্বারা কোনো গঠনমূলক কাজ হয় না, বরং আপনাকে সব সময় সে ছোট করে, আপনাকে সব সময় দেখাতে চায় যে দূর আপনি তো ভুল করছেন, আপনাকে সবসময় দেখাতে চায় যে আপনি বারংবার একইভাবে ভুল করে যান, কোনো দিন আপনি ঠিক কিছু করতে পারেন না। আর সে নিজে একাই অল ইন অল, সে হচ্ছে একজন স্টার, সে সমস্ত কিছু ঠিকঠাক বোঝে এবং ঠিকঠাকভাবে সমস্ত কিছু জাস্টিফাই করে, আর বাকিরা সবাই ভুল, আপনি তো অবশ্যই। এবং এর সুবাদে কি হয় না, আপনি নিজের কনফিডেন্সটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব হারাতে শুরু করেন এবং যতটা তাড়াতাড়ি সম্ভব হারিয়ে ফেলেনও, ঠিক আছে? সেকেন্ড, ইনি 5 নম্বর তো বুঝতেই পারছেন। তো ইনি কমিউনিকেশন খুব ভালো করতে পারেন, দুটো কার্ডই একটু ভালো করে খেয়াল করে দেখুন। খুব চিয়ার আপ মাইন্ডে রয়েছেন, খুব আনন্দিত মাইন্ডে রয়েছেন, এবং সব অ্যাজ ইফ যেন জনগণের মাঝখানে ফোকাসড হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছু দেখাচ্ছেন বা করার চেষ্টা করছেন, দ্যাট মিনস কমিউনিকেশন। সো ইনি কমিউনিকেশন খুব ভালো করতে পারেন, ঠিক আছে? কমিউনিকেশন খুব ভালো করতে পারেন, এখানে অর্থ আমি এটা বলতে চাইছি যে ইনি সবসময় না এমনভাবে কথা বলেন যে কথার মাধ্যমে আপনাকে ভুল প্রমাণের চেষ্টা করেন, ঠিক আছে? একদম, ইনি এমনভাবে কথা বলেন যে আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করেন। এটাতে
মানে কি হয় না, আপনি নিজের ওপর কনফিডেন্সটা কন্টিনিউ ল্যাক করতে থাকেন, আপনি নিজের ওপর কনফিডেন্সটা কন্টিনিউ ল্যাক করতে থাকেন। আপনার মনে হয় মানে একটা সময় গিয়ে আপনার মনে হয় না না আমি তো কিছুই পারি না, কিছুই বুঝি না, এবং আমার কিছু করার ক্ষমতাই নেই, অ্যান্ড আমি পুরো তার হাতের একটা পুতুল হয়ে গেছি, এরকম মনে হয়। মানে আপনার মনে হয় যেন ও বলে দিচ্ছে তবেই আমি কিছু করতে পারছি, আদারওয়াইজ আমার পক্ষে কিছুই করা সম্ভবপর নয়। ঠিক আছে, যে সাহসিকতাটা আগে আপনার মধ্যে ছিল সেই সাহসিকতাটা আস্তে 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 পুরো ধ্বংস হয়ে যেতে থাকে। ঠিক আছে, আর তার যত রকম সমস্যা হয়, যা সমস্যা তার হয়, সেই সমস্ত কিছুর জন্য সে কিন্তু কখনোই নিজেকে দায়ী করে না, তার সমস্ত সমস্যার জন্য সে সবসময় আপনাকে দায়ী করে। যদি আপনি কোনো দুঃসাহসিক কোনো কাজ, সাহসিকতার কাজ করেও ফেলেন এরকম মাইন্ড নিয়ে, কারণ ঈশ্বরের আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার ওপর আছে, তো এরকম মাইন্ড নিয়ে যদি আপনি কোনো রকম ভালো কাজ করেও ফেলেন, তাহলেও সেটাতে নিশ্চিত, মানে 100% নিশ্চিত যে সেটা মানে আপনাকে উনি বুঝিয়েই ছাড়বেন যে আপনি ভুল করেছেন, এবং আপনি মানে কোনো একটা কাজ সিদ্ধান্ত নিয়ে যে কাজটা আপনি করতে গেছেন সেই কাজটা আপনি পুরোপুরি ভুল করে ফেলেছেন। এতে কি হলো না, আপনি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে গেলেন আর সেটাতে বারংবার ভুল প্রমাণিত হলেন, এতে কি হবে না, আপনার সেই সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে এগোনোর যে সাহসিকতা, সেই সাহসিকতাটাই আপনার আস্তে আস্তে কেটে যাবে। ঠিক আছে, এবং তার যত সময়, এবং একটা সময় কি আপনার মনে হবে না আমি আর কোনো রকম কাজ বাবা হাতেই নেব না, আমি সমস্ত কিছুর থেকে বাবা দূরে থাকি, কারণ আমার দ্বারা আর কিছু হবে না, আমি সব ভুলভাল কাজ করি, আমার দ্বারা কোনো কিছু পসিবল নয়। ঠিক আছে, সে একাই সমস্ত কিছু করতে চায়, এবং কোনো কিছু যদি তার সমস্যা হয়, যেহেতু সে একা সমস্ত কিছু করতে চায়, এবার আপনি বলুন তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কেউ যদি নিজে একা সবকিছু করতে চায়, অবভিয়াসলি সে কোনো না কোনো রকম কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবে, সমস্ত কাজটা একা হাতে হ্যান্ডেল করতে পারবে না, যখন অনেকগুলো বড় বিষয় একসঙ্গে কেউ দিনের পর দিন হ্যান্ডেল করতে চায়। কিন্তু নিজের ভুলটা সে তখন কখনোই বুঝবে না। সে কি করবে না, সে তার করা ভুলের জন্য সে আপনাকে দোষী করবে। আপনি কিন্তু হয়তো এর আগে বলেছেন যে এইভাবে সম্ভব নয়, এইভাবে করো না বা করিস না, তথাপি আপনার কথা সে শোনেনি, কারণ সে তো নিজে যেটা বোঝে সবচেয়ে ভালো বোঝে, আপনার কথা সে কখনোই শোনেনি। কাজ করতে গিয়ে যখন সমস্যায় পড়েছে তখনও সে আপনার কথা শুনবে না। ইভেন আপনি যে উঁচু গলায় কথা বলবেন তার ডবল উঁচু গলায় কথা বলে সে প্রমাণ করে দেবে যে আপনি ভুল, সে ঠিক, এবং আজকে যার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কাজ করতে গিয়ে সেটাও হয়েছে আপনার জন্য। আপনাকে সর্বদা ভুল প্রমাণ করা, আপনাকে সর্বদা কোনো কারণের জন্য ভিক্টিমাইজ করে রাখা, দোষী করে রাখা, ঠিক আছে, কখনো নিজের দোষ স্বীকার না করা, সমস্ত ভুলের জন্য বা সমস্ত যাবতীয় পরিস্থিতি, খারাপ পরিস্থিতির জন্য সব সময় আপনাকে দায়ী করে যাওয়া, কথায় কথায় আপনাকে অভিযুক্ত করা, বলতে গেলে এক প্রকার রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। মানে তার চারপাশে সবকিছুই যেন খারাপ, উঠতে বসতে, মানে শুধু যে আপনাকে অভিযোগ করছে তাই নয়। আমি প্রথম শুরুতেই বললাম যে যদি 100 জন মানুষের সঙ্গে সে মেশে, তাহলে 95 জন মানুষের প্রতি তার এই একই বক্তব্য, কি না তার চারপাশের মানুষ তাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না, তার চারপাশের সমস্ত কিছুই খারাপ, উঠতে বসতে সে মানে সেই সমস্ত কিছুর প্রতি অভিযোগ করে। ঠিক আছে, এই যে বারংবার যে অভিযোগ করতে থাকা, এটা তার যে একদিনের স্বভাব তা নয়। হয়তো আপনি দীর্ঘ বছর ধরেই, যতদিন ধরে তার সংস্পর্শে আছেন ততদিন ধরে হয়তো আপনি নিজেই দেখে আসছেন যে এটা তার একটা স্বভাবের মতো দাঁড়িয়ে গেছে, এবং বারংবার বিভিন্ন লোক চেষ্টা করেও সেটা কোনোভাবেই বদলাতে পারেনি। তো এটাতে কি হয়েছে না, বা একই কাজ বারবার করে করতে করতে সে না একটা মানে একজন নেগেটিভ ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে, নেগেটিভ একটা
ইয়েস, নেগেটিভ একটা মেন্টালিটির হয়ে দাঁড়িয়েছে, মানে তার মনটাই 2 রিপ্রেজেন্ট করে মনকে, তো তার মনটাই এতটাই নেতিবাচক হয়ে গেছে যে সেটাকেই একদম সর্বোচ্চ বলে মনে করে। ঠিক আছে, কথায় কথায় অভিযোগ করা সেটা যেন একদম ঠিকঠাক কাজ। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা শুনে মনে হবে শত্রুদের মতন, মানে একজন শত্রু, কিন্তু অ্যাকচুয়ালি এটাও তার একটা স্বভাবের মধ্যে পড়ে গেছে। সেটা হচ্ছে সে কাউকে ভালো থাকতে দেখে না বেশি দিন সহ্য করতে পারে না। যে কাউকে, শুধু যে আপনাকে তাই নয়, হ্যাঁ আপনি প্রচন্ডভাবে বর্তমানে সেটার জন্য কষ্ট পাচ্ছেন বা আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কিন্তু এটা কিন্তু সবার প্রতি, মানে কাউকে যদি উনি বেশি দিন দীর্ঘদিন আনন্দে থাকতে দেখছেন, তো সেখানে বা কাউকে পরপর পরপর সাফল্য পেতে দেখছেন, হয়তো কাউকে দেখছেন যে চাকরি পেয়ে গেছে, কাউকে দেখছেন যে সে ভালোভাবে ঘর সংসার করছে, বা কাউকে দেখছেন যে সে তার জীবনে খুব ভালোভাবে আছে, সে যে কোনো আঙ্গিক থেকে হোক না কেন। তো কয়েকদিন হয়তো তার মাথায় কিছু স্ট্রাইক করছে না, কিন্তু কিছুদিন পরের থেকেই তার মাথায় একটা স্ট্রাইক করতে শুরু করে। বাই ডিফল্ট তিনি না ভীষণভাবে জেলাস ফিল করতে শুরু করেন, এবং সে কি করে না, ওই যে এতটাই জেলাস ফিল করে যে কারো সাফল্য দেখে আনন্দিত তো হনই না, বরং সেটাকে নিয়ে না হাসি তামাশা মজাক করা এগুলো শুরু করে দেন। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি শুধু নিতে পছন্দ করেন, কোনো কিছু দিতে তিনি পছন্দ করেন না। তিনি কিছুই দেওয়ার মধ্যে নেই, সবসময় তিনি শুধু নেবেন, জিনিসপত্র অ্যাট্রাক্ট করবেন, সবার থেকে শুধু নেবেন, কোনো কিছু দেওয়ার মানসিকতাই তার মধ্যে কাজ করে না। দ্বিতীয়, তার আচরণের মধ্যে কোথাও না দ্বিচারিতা দেখা যায়। মানে কি, হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে এত ভালোভাবে কথা বললো যে আপনি মনে করলেন বা আমি যা করেছিলাম এতদিন সব ভুল করেছিলাম, আপনার মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি হলো, আপনার মধ্যে একটা দুবিধার সৃষ্টি হলো যে এ বাবা আমি তো ভুল করছিলাম, এই মানুষটার সঙ্গে আমার এরকম ব্যবহার করাই ঠিক হয়নি, তো আমি দুর্ব্যবহার করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি। তো পরের দিনই হয়তো দেখা গেল কি 2 দিন পরে হয়তো দেখা গেল যে তিনি কোনো কারণ নেই, অযথা বা এমন কোনো কারণ যে কারণটা কোনো মানে সেরকম কোনো রিজনের মধ্যেই পড়ে না, সেরকম কারণ নিয়ে হঠাৎ করে ক্ষেপে উঠলেন, বা হঠাৎ করে এতটাই দুর্ব্যবহার করতে শুরু করলেন যে আপনি ভীষণভাবে একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেলেন, ভীষণভাবে অস্থির হয়ে গেলেন। আপনি বুঝতেই পারলেন না যে কি এমন করে বসলেন যার জন্য সমস্যাটা এত গভীরতর হয়ে গেল, বা কি এমন ঘটলো যাতে এই পরিস্থিতির সৃষ্টি হলো। আপনি অসম্ভব একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেলেন। ঠিক আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখুন আমরা প্রত্যেকে মানুষ, তো যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ইয়েস, প্রত্যেকেই আমরা একটা এক্সপেকটেশন রাখি কি যে আমিও তাকে যেমন গুরুত্ব দেব সেও আমাকে গুরুত্ব দেবে, অ্যাটলিস্ট এটা আমাদের একটা এক্সপেকটেশন। ঠিক আছে, এবং এটা আপনার আমার কোনো ভুল কিছু তো নয়, কারণ এটা একটা রিলেশনশিপের মধ্যে একটা খুব স্বাভাবিক জিনিস। একটা রিলেশনশিপে যারা যারা থাকে তাদের মধ্যে একটা বন্ডিং কখন তৈরি হয়, যখন পরস্পরকে যে কজনই থাক না কেন তাদের মধ্যে সেই জায়গাটা থাকবে, সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা থাকবে, সেই ভালো লাগা, ভালো কিছু শেয়ার করা, ভালো কিছু অ্যাকসেপ্ট করা। যেমন আপনিও তার দুটো ভালো প্রশংসা করলেন, সেও আপনার দুটো ভালো প্রশংসা করবে, এটা আপনার একটা হয়তো মুখে বলছেন না কিন্তু ভেতর থেকে কোথাও একটা চাহিদা থাকে যেটা আপনাকে স্ট্রং করে তোলে, আপনাকে কনফিডেন্স দেয়। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ল্যাকিং জায়গা, যে এই ব্যক্তি, এই টক্সিক পারসন কখনোই আপনার কোনো মতামতকে, আপনার কোনো করা কাজকে, আপনার কোনো সাহসিকতাকে, আপনার কোনো নতুন চিন্তা ভাবনাকে, বা আপনি যদি এমন কোনো কাজও করে থাকেন যেটা হয়তো তার পক্ষে কখনোই করা সম্ভবপর হতো না,
সেই সমস্ত কোনো কিছুকে বা আপনার কোনো রকম ভাবনা পর্যন্ত কেউ সে কোনো রকম গুরুত্ব বা রেসপেক্ট যাই বলুন না কেন সেটা কখনোই সে দিতে পারে না। এবার সমস্যা হচ্ছে এই যে টক্সিক পার্সনের কথা বললাম, এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, আমি শিওর আপনাদের অনেকের সঙ্গে এটা মিলছে এবং অনেকেই জানেন যে আমি একটু আগেই বললাম যে টক্সিক পার্সনের যে ক্যারেক্টারিস্টিকগুলো হয় সেগুলো আমাদের নর্মালি আরও পার্সনদের মধ্যে দেখা যায়। বিশেষ করে সব মানুষের মধ্যেই মোটামুটি এটা দেখা যায় যে কেউ কারোর ভালোকে নিতে পারে না। কিন্তু ওই যে একটা কথা বললাম যে জ্বর তো সবার হয়, তাই বলে কি জ্বর হলেই সবাইকেই হসপিটালাইজড হতে হয় না? তো সেরকমই সবাই পছন্দ করে না, সবাই পিঠ পেছনে ক্যারিকেচার করে, নিন্দা করে, পরনিন্দা পরচর্চা করে, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। কিন্তু এই পার্সনরা কিন্তু সেই লিমিটেশনটা রাখে না, যেটা আপনি নিজেও জানেন যেটা স্বাভাবিক নয়। যারা ভুক্তভোগী, যারা ভোগ করেছেন তারা জানেন যে এটা স্বাভাবিক নয়, এটা একটু অতিরিক্ত লেভেলের হয়ে যাচ্ছে, যেখানে আপনি নিজেই হয়তো নিজেকে মানুষ বলে জ্ঞান করতে পারছেন না। এবার প্রশ্নটা হচ্ছে শত্রুর সঙ্গে এদের তফাৎটা কোথায়? আমি প্রথমেই বলেছিলাম শত্রু একবার চিহ্নিত হয়ে গেলে আপনি তার থেকে সরে আসতে পারেন, কিন্তু এক্ষেত্রে এই টক্সিক পার্সনের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমরা যখন ওই যে ড্রাগ নিতে শুরু করি, মানে যারা ড্রাগ নেয়, ডোন্ট টেক মি আদারওয়াইজ প্লিজ, যারা ড্রাগ নেয় বা যারা কোনো ড্রিঙ্কসে অ্যাডিক্টেড থাকে তারা জানে যে, বা যারা সিগারেট খায় তারা জানে যে, প্রত্যেকেই জানে যে এটা পয়জনাস, হেলদি নয়, শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু ছাড়তে পারে কি? পারে না। কতক্ষণ পর্যন্ত ছাড়তে পারে না? যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে নিজে কমপ্লিটলি ধ্বংস করে ফেলেছে বা প্রায় ধ্বংস করে ফেলেছে, ততক্ষণ পর্যন্ত সে ছাড়ে না। এটাই হচ্ছে শত্রুর সঙ্গে টক্সিক মানুষের পার্থক্য। আপনি শত্রুকে ছেড়ে দিতে পারবেন, কিন্তু যেমন অ্যালকোহল বা ড্রাগ বা সিগারেট আপনি ছাড়তে পারবেন না, ঠিক সেরকমই টক্সিক মানুষকে আপনি ছাড়তে পারবেন না। কেন ছাড়তে পারবেন না? ওই যে মধু মধু কথা পাবেন মাঝে মাঝে, যে মধু মধু কথা আপনাকে ভাবাবে আরে এর থেকে ভালো তো কেউ আমায় ভালোবাসতেই পারে না। আর আমরা মানুষরা যতই মুখে বড় বড় লেকচার দিই, আমরা প্রত্যেকেই নিজের মাইন্ডকে কন্ট্রোল করার মতন অতটা বড় ক্ষমতা রাখি না। আর সেখানে আমাদের একটা ড্রিম থাকে যে আমাকে ভীষণ আগলে রাখবে, আমাকে ভীষণ ভালোবাসবে, আমাকে আমার থেকেও বেশি ভালো বুঝবে। এরকম পার্সোনালিটির খোঁজ আমরা কনসিয়াস মাইন্ডে হোক বা আনকনসিয়াস মাইন্ডে হোক আমরা সেটা করেই থাকি। আর এই ফাঁদেই আমরা পাটা দিই, কারণ টক্সিক মানুষের একটা গুণ আমি বললাম যে এক সময় তারা এতটাই ভালো ব্যবহার করে যে তাতে মনে হয় আহা পৃথিবী শতহাত দূরে, এই মানুষটাই তো আমার পৃথিবী। তো টক্সিক মানুষের থেকে সরা খুব কঠিন ব্যাপার। বরং টক্সিক মানুষের জন্য আমরা কোনো ভালো পার্সনকেও আমাদের হাতছাড়া করে ফেলতে পারি, কোনো ভালো রিলেশনশিপকেও আমরা আমাদের হাতছাড়া করতে পারি, কিন্তু টক্সিক পার্সনকে হাতছাড়া করবো নইব চ, এরকম একটা আমাদের ব্যাপার। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে যখন বন্ধু আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমার জীবনে কোনো টক্সিক পার্সন এসছে যে আমার ক্রিয়েটিভিটি, আমার নিজস্বতা, আমার ভাবনা চিন্তা, আমার মাইন্ডের যে একটা সৌন্দর্যতা, আমার সমস্ত কিছুকে, এমনকি আমার আমিটাকে পর্যন্ত শেষ করে দিচ্ছে, তখন একটু সতর্ক হওয়াটা প্রয়োজন। এখানে ফিজিক্যালি সরে আসার থেকেও বড় কথা না, মেন্টালি আমার নিজের চারদিকে একটা বাউন্ডারি তৈরি করা প্রয়োজন। সত্যিকে সত্যির মতো দেখা এবং কাঁচকে আর হিরে, মানে কাঁচ আর হিরে যে আলাদা,
এটাকে বোঝা এবং মনে রাখা। বুঝতে তো আপনি পারেন, যখন কনফ্লিক্ট লাগে তখন আপনি বুঝতে পারেন কোনটা কাজ কোনটা হিরে, কিন্তু এটাকে মনে আপনি রাখতে পারেন না ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্যাট টক্সিক পারসন, ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ টক্সিসিটি, বিষাক্ততার প্রভাব। তো এই বিষাক্ততার প্রভাব থেকে তো আপনাকেই মুক্ত হতে হবে। তো চেষ্টা করুন যতটা সম্ভব বিষাক্ততার প্রভাব থেকে মুক্ত হওয়ার, এবং যদি সেটা করতে পারেন তাহলে আলটিমেটলি আপনার জীবনে সাকসেস অবধারিত। আপনার জীবনে নতুন, এখানে যেমন দেখুন নতুন সূর্য উঠছে, ঠিক সেরকম ভাবেই সমস্ত রকম পসিবিলিটিস নিয়ে আবার জীবন আপনার সামনে হাজির হয়ে যাবে। যেভাবে নিজেকে শেষ করে ফেলেছিলেন বলে মনে হচ্ছিল, সেখান থেকে আবার নিজেকে টার্ন ব্যাক করতে পারবেন, বা নিজেকে আবার ঘুরিয়ে দাঁড় করাতে পারবেন। অ্যাটলিস্ট আয়নার সামনে আপনি যে আপনি, আপনার নাম যদি সাপোজ এক্স হয়, তাহলে আমি এক্স এই কথাটা বলে আপনি আয়নার সামনে দাঁড়াতে পারবেন। এতটা ক্ষমতা আবার আপনি নিজের মধ্যে গ্রো করে ফেলতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।